বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর সকাল সকালই ওয়েদারটা দেখেছো কীরকম মেঘলা মেঘলা। তবে সকাল বলে না, জানো তো গতকাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই না সকালবেলা আগেই চলে এসেছি ছাদে, কারণ গতকাল দেখেছিলে না আর কি পাইপের নিচে বালতি পেতে দিয়ে গেছিলাম বৃষ্টির জলটা ধরবো বলে। আর এই দিকের যে গাছ দুটো এখানে দিয়ে গেছিলাম, তো দেখছি এই গাছটার এখন কিছু হবে কিনা বলা যাচ্ছে না। তবে দেখো এই টবের গাছগুলো একদম নেতিয়ে পড়েছিল না, কীরকম বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে উঠেছে না। যাক, মনে হয় এই যাত্রায় গাছগুলোকে বাঁচিয়ে ফেললাম। এখনও কিন্তু বেশ কিছুদিন এইভাবেই এগুলোকে এখানে রেখে দেবো। সকালবেলা তো গিয়েছিলাম ছাদে, জাস্ট খানিকক্ষণ আগেই উঠেছি, এখনও মাথাটা তো আঁচড়ানো কমপ্লিট হয়নি। ছাদে কেন বলে তো গেছিলাম, কালকে দেখলে না বালতিটা পেতে রেখে এসেছিলাম, তো ইনডোর প্ল্যান্টগুলোতে জল দেবো বলে জল আনতে গেছিলাম, তো গিয়ে দেখি বাপি জলটা ফেলে দিয়েছে। তো বালতিতে আর কিচ্ছু জল নেই, এখন ঘরের গাছগুলোতে নর্মালি ঘরের জলই দেই। আর কি বলো তো, বাপি জিজ্ঞেস করে না, তার আগে সমস্ত কিছু ফেলে দিয়েছে। তো এখন কাজগুলো শুরু করি, বাজে তো অনেকটাই ঘড়িতে। এখন আগে ফ্রেশ হই, নাহলে কেমন কেমন দেখো অসুস্থ দেখতে লাগছে। দাঁড়াও, বাকি গল্প কাজ করতে করছি। দেখলে তো সকালবেলা এখনো পর্যন্ত মাথাটাও আঁচড়ানো ছিল না, তাই আগেই দেখলাম মাথাটাকে আঁচড়ে আগে নিজে ফ্রেশ হই, তারপরেই তো ঘরের কাজগুলোতে করতে এনার্জি পাবো বলো। আর আমার সকালে স্কিন কেয়ার তোমরা জানোই, তো সেইটাই একটুখানি করে নিচ্ছি। আর এইটুকু যদি না করা হয় না, স্কিনটা আমার এত বাজে হয়ে যায়, তখন কি বলো তো, নিজের মুখটা নিজেই আয়নায় দেখতে কীরকম লাগে। আর সকাল সকাল একটু বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। তবে ওই যে জামা কাপড় এখন যে কাচবো, সেগুলো আবার কখন শুকোবে ভগবানই জানে। আর সকালবেলা এই গাছগুলোকে জানো তো একটু নাড়াচাড়া করলে না আমার ঠিক ভালো লাগে না। আর দেখলাম জানো তো মেঘটা সরে গিয়ে না হালকা হালকা রোদও উঠছে, তাই ভাবলাম ওদেরকে হালকা করে না জলও দিয়ে দেই। আর কৌশিকও তো বেরোবে নিচে গিয়ে, একবার যদি রান্নাঘরে ঢুকি না আর ওপরে আসার কথা বলতে পারো ভুলেই যায়। আর দেখলাম একটু না মেঘলা মেঘলা রয়েছে, তো তাই ভাবলাম সব গাছগুলোকেই না এখানটাতে এনে দেই। আর উঁকি মেরে কী দেখছিলাম বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। উঁকি মেরে দেখছিলাম হচ্ছে এই পাশের বাড়ির কাকিমার গাছের ফুলগুলো। কি বলো তো, জুম করে তুলেছি তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে এত দুর্দান্ত দেখতে লাগছিল না, মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাই। কিন্তু কিছু করার নেই, কৌশিক যেহেতু বেরোবে, আমায় তাড়াতাড়ি ওপরের কাজগুলো কমপ্লিট করে নিচে চলে যেতে হবে। তো এদিকে এখন গতকালের বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকেই এখন এখানে গুছিয়ে জিনিসটা জায়গায় রেখে দিচ্ছি। কারণ ওই যে তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতেই শেয়ার করি, নাহলে আবার আজকের জামা কাপড়গুলো জমবে, তখন আর ওই জামা কাপড় এই জামা কাপড় দিয়ে একদম ঘরের মধ্যে একদম স্তূপ হয়ে থাকবে। তো এইদিকে আজকে সকালবেলা উঠেই না বাপিকে আগে একটুখানি রুটি আর একটুখানি সবজির তরকারি করে দিয়েছি। বাপির খাওয়া হয়ে গেছে, আর এখন আমাদের তরকারিটা বানাচ্ছি। তো অনেক দিন ধরেই এই আলুর তরকারিটা বানানো হয়নি। এই আলুর তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তো সেইটাই আজকে একটুখানি বানিয়ে নিলাম। আর এই যে দেখছো ঢাকা দিয়ে রান্না করছি, এইটাই বলতে পারো আমার গ্যাস একদম লিমিটেড খরচ করে চালানোর হচ্ছে মেন সোর্স। তো জানো তো গ্যাসটা আজকেও শেষ হয়নি, ভেবেছিলাম হয়তো আজকে শেষ হয়ে যাবে, কিন্তু আজকেও শেষ হয়নি। আমার তো ভয় লাগছে যে ওই গ্যাসটা আদৌ শেষ হবে কিনা, কারণ কি বলো তো, খুব বেশি হলে না আমার 40 দিন মতো যায়। এইবারের গ্যাসটা অলরেডি 46 দিন হয়ে গেছে, এখনও দেখছি গ্যাস আর শেষ হচ্ছে না। তো জানি না কতদিন যাবে। তো এইদিকে দেখো কৌশিক বাজার করে নিয়ে এসেছিলো এই হাইব্রিড পটলগুলো। বিশ্বাস করো, এই হাইব্রিড জিনিসপত্র দেখলে না আমার রান্না যে করব তার যে ইচ্ছাটা সেটাই না চলে যায়। এই হাইব্রিড জিনিসগুলো দেখবে খেতে একদম ভালো হয় না, আর অতিরিক্ত বড় হয়, তো ঠিকঠাক করে ঝোলের মধ্যে দিলে না শেপগুলো দেখবে ঠিকঠাক হয় না। আর রান্না বললে শুধু এই রান্না বলে না, দেখবে যে কোনো রান্নায় কিন্তু যদি দেখতে না ভালো হয়, সেই রান্না কিন্তু খেতেও ইচ্ছা করে না, সে তুমি যতই ভালো করে রান্না করো। আর এরপর দেখো এদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। আগে সয়াবিন আর পটলের একটা তরকারি করবো, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। দিয়ে তখন দেখলে না ভেন্ডি কাটছিলাম, ভেন্ডিটা না কাটতে কাটতে চলে গেছিলাম। কেন বলো তো, ওই যে গ্যাসটা ফাঁকা রয়েছে, আমি না সকালবেলা যদি একবার গ্যাস জ্বালি না, মনে হয় কতক্ষণে রান্নাগুলো শেষ করব। আমি আর মাঝখানে গ্যাস অফই দেই নাই, অফ করলেই না মনে হয় ঠিক আছে গ্যাসটা তো অফ আছে, 5টা মিনিট বসি তারপর আবার করব। কারণ একটানে কাজ করতে গিয়ে দেখবা অনেক সময় কিন্তু আমরা হাঁপিয়েও যাই। আর আমাদের গৃহবধূদের প্রতিদিনই এত ভ্যারাইটিস কাজ থাকে যে একটার পর কাজ একটা কিন্তু করেই যেতে হয়। আর দেখবে কাজ কিন্তু সবসময় সকালের দিকেই বেশি থাকে, আর কি আমার তো সকালেই চাপটা অনেকটাই বেশি থাকে, সেদিকে কিন্তু সন্ধ্যেবেলা আমার কাজের চাপ একদমই অল্প হয়ে যায়। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এইদিকে একটা তরকারি হয়েও গেছে। এখন এই তরকারিটা নামিয়ে দিয়ে আজকে বানাবো, দেখলে না ভেন্ডি কাটছিলাম, আজকে একটুখানি দই ভেন্ডি বানাবো। কি বলো তো, প্রত্যেকদিন কি ওই ভেন্ডির তরকারি, ভেন্ডি আলুর তরকারি, ভেন্ডি ভাজা এইসবই তো হচ্ছে, তাই ভাবলাম দই বাড়িতে যতক্ষণ রয়েছে একটু দই ভেন্ডি বানাই। তো তার জন্য দেখো বাটির মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি
চিনি নিয়ে নিয়েছিলাম, ওই 1 চামচ মতো নিয়ে তার মধ্যে 3 চামচ মতো টক দই দিয়ে এখন সবটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। আর জানো তো দই ভেন্ডি করা এত সহজ না, আমার তো এটাকে রান্না বলেই মনে হয় না। তো এইদিকে দেখো ভেন্ডিটা তো ভাজা হচ্ছিলো, ভেন্ডিটা যেই ভাজা হয়ে এসেছে তখন কিন্তু ওপর থেকে যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আর বলতে পারো রান্নাটার পিছনে কিছু করতেই হবে না, 5 মিনিট ওইভাবে রাখলেই কিন্তু হয়ে যায়। আর এইদিকে যেটা একটা কোস্টার ধুলাম না, এটা কিসের কোস্টার বলো তো? ওই আলুর ঝুড়িতে আলু থাকে না, এবার ওইগুলো দেখেছি ঝুড়ির মধ্যে রাখলেও না নিচে একটা আলুর ধুলো পড়ে, তো সেই জন্য না ওখানে একটা মানে বলতে পারো কোস্টারটা ফেলে দেওয়ার মতনই এতটাই খারাপ হয়ে গেছে। কিন্তু ওই ফেলে না দিয়ে কিন্তু ওটাকে যতক্ষণ পাচ্ছি আমি ইউজ করে যাচ্ছি। আর দেখবে আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু চট করে আমরা কোনো জিনিস ফেলি না। ধরো একটা জিনিস কোনো কাজে ব্যবহার হচ্ছে, সেটা যদি নষ্ট হয়ে যায় সেটাকে আমরা আগেই ভাবি অন্য আর কি কাজে ব্যবহার করা যায়। তো এদিকে সকালবেলা কৌশিক বেশ কিছু সবজি এনেছিল, তো সেটাকে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর জানো তো কী হয়েছে, ও আমাকে বলেছে করলা এনেছে, ভালো কথা, আমি এবার সেদ্ধ দেবো বলে করলা খুঁজছিলাম। তারপরে গিয়ে দেখি ব্যাগের মধ্যে তো করলা নেই, তার বদলে রয়েছে কাঁকরোল। আমি তখন বুঝতে পারলাম যে ও আমাকে কাঁকরোল কিনে এনে বলেছে করলা। ভাবো, এই বুদ্ধি ওর এখনও হলো না, মানে বুদ্ধি ঠিক না, কি বলো তো, কাঁকরোল আর করলা দুটোকে খুব ঘুলিয়ে ফেলে, কবে যে শিখবে ভগবান জানে। তো এইদিকে যা যা সবজি ছিল সেগুলোকে সব জিনিস জায়গায় ঢুকিয়ে দিলাম। আর রান্নাবান্না আজকের মতো শেষও হয়ে এসেছে। এখন এই যে ফ্রিজটাকেও মুছে নিচ্ছি, কারণ কি বলো তো, ফ্রিজটা প্রত্যেক দিনই মুছতে হচ্ছে। তার কারণ এইখানে টেবিলে তো বসে আমি রুটিগুলো করি, মানে বসে বলতে দাঁড়িয়ে রুটি করি, তো ওই আটার ধুলো টুলো না খুব এদিক ওদিক করি। তো এখন ওপরটা প্রত্যেক দিন ডাস্টিং করার সাথে সাথে আমার কিন্তু এইগুলোকেও প্রত্যেক দিনই একদম নিয়ম মাফিক ডাস্টিং করতে হচ্ছে। আর এখন রান্নাবান্না কমপ্লিট, এখন রান্নাঘরটা ক্লিন করে নেবো। আর জানো তো, এই যে কাজগুলো সারাদিন করি তো তারপরে মনে হয় যে বিয়ের 2 বছর আগেও আমি কিচ্ছু কাজ করতে পারতাম না, আর সেই আমি এখন পুরো সংসারটা সামলাচ্ছি। বলো তো, সকাল থেকে উঠে দুপুর অবধি কী পরিমাণ কাজ থাকে, তাতেও কিন্তু সমস্তটা একা একা ম্যানেজ করতে শিখে গেছি। বলতে পারো এটাই হয় গো আমাদের মেয়েদের সাথে, বিয়ের পর একটা মেয়ে থেকে যে কখন আমরা গৃহিণী হয়ে উঠি আর তারপরে একটা পরিপক্ক গৃহিণী হয়ে উঠতে পারি, সেটা একমাত্র আমাদের মেয়েদের দ্বারাই সম্ভব হয় গো। কারণ বিয়ের আগে আমরা যে কাজগুলো করতাম না, বিয়ের পর কিন্তু সেই কাজগুলোকে আমাদের প্রতিনিয়ত করে যেতে হয়। আর এটাও আমাদের কিন্তু নিজের থেকেই শিখতে হয়, কারণ এইসব সংসারের কাজ কিন্তু কেউ কোনো দিন শিখিয়ে দেবে না, এটা তোমাকে ঠ্যাক খেয়ে খেয়ে তোমাকে নিজের থেকে চেষ্টা করেই কিন্তু শিখতে হবে। কারণ ওই শ্বশুরবাড়ি গিয়ে সংসারের কাজ কেউ আমাকে হাতে ধরে শিখিয়ে দেবে, এইসব ভাগ্য কিন্তু খুব কম জনেরই হয়, সবাইকে নিজে নিজেই মোটামুটি শিখে নিতে হয়। তো এইদিকে দেখো ডাস্টিংটা এখন করে নিচ্ছে, কারণ এখন তো আর সকালবেলা ডাস্টিং করার সময় পাই না, তাই ডাস্টিংটা ঘর মোছার আগেই করে নিই। তো চলো বন্ধুরা, অনেক গল্প হয়ে গেছে, এবার বেশ কিছু কমেন্টও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমার আগের ভিডিওতে পুষ্পিতা সরকার দিদিভাই লিখেছে যে আপনার ভিডিও প্রথম দেখছি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে সুস্মিতা হোর, সিম্পল হাউসওয়াইফ বিবেকনাথ, আর বিবেকনাথ লিখেছে যে হোম ট্যুর দাও। ঠিক আছে দিদিভাই, প্রচণ্ড চাপ আছে তো একটু টাইম দাও, অবশ্যই দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে মৌবনী লাইফস্টাইল, ঈশিতা দেবনাথ, রিয়া রাশিয়ানা, তানিয়া সরকার, আর প্রীতি ঘড়ুই লিখেছে যে বিয়ের ফটো দেখতে চাই। তো অবশ্যই তোমরা যদি প্রত্যেকে চাও, আমি নিশ্চয়ই একদিন বিয়ের অ্যালবামটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে শ্রেয়সী মজুমদার, পারভিন, নিতু, প্রিয়াংশী ডেলি লাইফ, রিয়া মণ্ডল, জয়শ্রী বিশ্বাস, সুধা দিবর দিদিভাই, অহনা দাস দিদিভাই, সুস্মিতা কুণ্ডু, রূপাস লাইফস্টাইল, রিমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আর বসু কৃষ্ণা লিখেছে যে রান্নাঘরটা নিয়ে কিছু করো, কারণ দিনের প্রতিটা মানে বেশিরভাগ সময়ই আমার রান্নাঘরটা থাকে, আর বাড়ির মধ্যে রান্নাঘরটাই কিন্তু সব থেকে ছোটো। তবে কি বলো তো দিদিভাই, নিচে ওখানে আর কিচ্ছু করার জায়গা নেই, ওখানে এমনই প্যাসেজ, ওখানে কিচ্ছু করা যাবে না, আমাকে কষ্টে সৃষ্ট ওইখানটাতেই রান্না করতে হবে। আর কী বলো তো, আগে না ওখানে আমি রান্না করতে পারতাম না, আমার খুব অসুবিধা হতো, কিন্তু এখন কি বলো তো, করে 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 না অভ্যেস হয়ে গেছে। আর জীবনের সব কিছু তো আমাদের জন্য সব কিছু আর কি বলবো, মানে ইজি তো হয় না, কিছু কিছু জিনিসের সাথে কিন্তু আমাদের ম্যানেজ করেও নিতে হয়। তো বলতে পারো রান্নাঘরটা ছোট, অসুবিধা হয় ঠিকই, কিন্তু এখন অনেকটা জানো তো মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অতটা কষ্ট আর হয় না। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি মণ্ডল দিদিভাই যে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো শেয়ার করো। ঠিক আছে দিদিভাই, নেক্সট বৃহস্পতিবার অবশ্যই শেয়ার করবো, মানে বৃহস্পতিবারে শ্যুট করে তোমাদের সাথে শুক্রবারে শেয়ার করব। আর কমেন্ট করেছিল হচ্ছে নিরু মম ব্লগ, সম্পাদে দিদিভাই, লাইফ ইজ স্ট্রং। আর রুনুদে দিদিভাই লিখেছে যে দিদিভাই একমাত্র মেয়ে যে দিদিভাইয়ের ফুচকা খেতে ভালো লাগে না। দিদিভাই তোমার এই কমেন্টটা শুনে আমি তো পুরো অবাক যে তোমার ফুচকা খেতে ভালো লাগে না। তবে জানো তো এটা একদিকে ভালো, কারণ ফুচকা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি ভালো না, তবু কি বলো তো ওই যে লোভে পড়ে খেয়ে ফেলি, এইটাই যে অসুবিধা হয়ে যায়। কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো স্নান করতেই যাচ্ছিলাম, হঠাৎ করে একটা জিনিসে মনটা একদম বলতে পারো ভেঙে চুরচুর হয়ে গেল। যে একটা মাছ রেখেছিলাম না যে দেখার জন্যে, যে একটা মাছ দিয়ে কতদিনও বাঁচে,
তো সেই টেকনিকটাও বেশি দিন অ্যাপ্লাই করা গেল না। ওই মাছটা খানিকক্ষণ আগেই দেখছি মারা গেছে, সকালেও জানো তো পুরো ঠিকঠাক ছিল, হঠাৎ করে এখন এসে দেখছি মারা গেছে। কি হচ্ছে না কিচ্ছু বুঝতে পারছি না। তো অনেকে তো অনেক কিছুই বলেছিলে যে এই মাছ বাঁচে না বেশি দিন, তারপরে জল নোংরা করে অনেক, তো সব ঠিক ছিল, কিন্তু বাঁচছে না কেন সেটাই বুঝতে পারছি না। এবার জল নোংরা করছে, আমি পরিষ্কার করতে রাজি, দেখি এবার আর ইচ্ছা করছে না গো গোল্ডফিশ আনতে। 3-3.5 মাসের মধ্যে 5খানা মাছ একটাকেও বাঁচাতে পারলাম না। কি যে প্রবলেম হচ্ছে আমি তো বুঝতেই পারছি না, কারণ গাছের যা যা প্রবলেম আছে ঠিক এদিক ওদিক করে ওদেরকে স্টেবল করতে পারছি, কিন্তু মাছ করতে পারছি না। তো দেখি একটা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তো এখন আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। দেখো স্নান করে কিন্তু ঘরেও চলে এসেছি, এখন একটুখানি স্কিন কেয়ার করে নেব। আর আজকে জানো তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা কিন্তু কন্টিনিউ পেছনে ঢাকের আওয়াজ শুনতে হবে, কারণ আমাদের বাড়ির খুব কাছেই একটা বাড়িতে আজকে না বিপত্তারিণীর বড় করে পুজো হচ্ছে। তো সকাল থেকেই ঢাক বাজে, তো এমন একটাও সময় ছিল না যে যেখানে ঢাকটা বন্ধ থাকবে। তো তাই ভাবলাম আজকে একটুখানি ঢাকের আওয়াজের সাথেই ভয়েস ওভারটা দিই। তো এই দেখো স্কিন কেয়ার করে এখন চলে এসেছি ছাদে, বেশ কিছু জামা কাপড় কাঁচা ছিল তো সেগুলোকেই না দিয়ে দিচ্ছি। জানো তো একটুও রোদ তো আজকে সকাল থেকে সেইভাবে উঠলো না, এরকম মেঘলা মেঘলায় ওই হাওয়ায় যেটুকু শুকোই সেইটুকু। আর আরও কেন বলো তো ছাদে এসেছিলাম এই গাছটাকে দেখার জন্য যে ও এখনও অবধি ঠিকঠাক আছে কিনা। তো জানো তো দেখলাম একদম পুরো ঠিকঠাক রয়েছে। তো এরপর নিচে গিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু কৌশিক দুপুরে বাড়িতে খাবে না, তো এই যে খাবার দাবার সাজিয়ে নিয়ে আমি আর বাপি আজকে খেয়ে নেব। তো বাপিকে আগে প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপরেই আমি খেয়েছিলাম, কারণ কি বলো তো টেবিলটা খুবই ছোটো, তো দুজনে ঠিকঠাক করে বসে খাওয়া যায় না। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধ্যেবেলা। কৌশিক না এর মধ্যে বাড়িও চলে এসেছে, আর এখন একটুখানি রেডি হচ্ছে, যাব হচ্ছে রথের মেলায়। তো আগের দিন তো তোমাদের সাথে একটা রথের মেলা শেয়ার করেছিলাম, এটা হচ্ছে আর একটা রথের মেলা, যেটা হচ্ছে আমার আগের যেখানে বাড়ি ছিল, মানে আমার বাবার বাড়ির দিক থেকে, তো সেইখানে। তো আজকে সেই মেলাটাতেই যাব। তো তারপর বাড়ি আসার আগে, মানে মেলায় আসার আগে কিন্তু গাছে একটুখানি বৃষ্টির জলও স্প্রে করে দিয়ে এসেছি, যেটা ধরে রেখেছিলাম। তারপর দেখো এই যে মেলায় চলে এসেছি, আর ওই দেখো জগন্নাথ ঠাকুর, আর এই পাশে জানো তো একটা ছোটো রথও ছিল, তাতে দেখো গোপুসোনাও কিন্তু বসে রয়েছে। তবে কী বলো তো, এগুলো তোমাদের সাথে কাছ থেকে শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের তো অসহ্য চলছে, তাই দূর থেকেই দেখেছি, কাছাকাছি আর বেশি যাইনি। তারপর আমি আর কৌশিক একটুখানি মেলাতেই ঘুরছিলাম, কারণ আগের দিনের ওই মেলাটায় না এত ভিড় ছিল, সেইভাবে ঘোরাই যাচ্ছিল না, সেই তুলনায় এই মেলাটা অনেকটাই ফাঁকা। আর যেহেতু মেলা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর 2-3 দিনই আছে, তাই অনেকটাই ফাঁকা পেয়েছি। তবে মেলায় এসে আজকে আমি যেটা কিনেছি, একমাত্র জিনিস যেটা আমার খুব দরকারও ছিল, সেটা হচ্ছে ঠাকুরের জন্য একটা ছোট্ট বটি। আমি তো চাকু দিয়ে কাটতাম ফল, তো তোমরা অনেকেই বলেছিলে চাকু দিয়ে ঠাকুরের ফল কাটতে নেই, তো সেই জন্যই রথের মেলা থেকেই ছোট্ট বটিটা নিয়েছি। তো তারপর কেনাকাটা সেরকম কিছু ছিল না, তাই দুজনে মিলে সারা মেলাটাই পাক খাচ্ছিলাম। কী বলো তো, এই মেলাটা না অনেকটা এরিয়া জুড়ে হয়, তাই ঘোরার জন্য একদম পারফেক্ট। আর আজকে মেলায় এসে অনেক কিছুই খাওয়া হয়েছিল। প্রথমেই খেয়ে নিয়েছিলাম হচ্ছে মথুরা কেক, তারপর ছিল হচ্ছে ঘুগনি, ফুচকা, রোল, অনেক কিছুই আজকে খাওয়া হয়েছিল। আর আসার সময় আমাদের জন্য জিলিপি আর বাপির জন্য বাদাম নিয়ে বাড়ি চলে এসেছি। আমার আগের ভিডিওতে আমি মৌসুমীর থেকে এক দিদিভাই কমেন্ট করেছে যে আমি যখন ভয়েস দিই কী বলবো মনেই থাকে না, আর কথা জড়িয়ে যায়। তো কী বলো দিদিভাই, ওই কী বলবো এই ভাবটা কিন্তু মনের মধ্যে আনলে একদমই হবে না। তুমি যেমন নর্মাল মানুষের সাথে গল্প করো তেমনই ভাববে, তোমার ইউটিউবে প্রচুর মানুষ তোমার অপেক্ষায় বসে, তো তোমাকেও তাদের সাথে গল্প অনেকটাই করতে হবে। তো বলতে পারো আমারও আগে কথা আটকে যেত, তখন জানো তো এখন আর অতটা অসুবিধা হয় না। এখন মনে করি আমার অনেক বন্ধুর সাথে আমার অনেক কথা শেয়ার করতে হবে, অনেক গল্প করতে হবে, তবে এখন আর জানো তো কিচ্ছু অসুবিধা হয় না। আর আসার সময় এই যে এই মাছ দুটো আজকে নিয়েছিলাম, নাহলে অ্যাকোরিয়ামটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। দেখলে তো মেলায় গেছিলাম, আর তারপর আসার সময় অ্যাকোরিয়ামটা তো একদম পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো এইখানে মাছ কিনতে গিয়ে বললো ওইটুকু জায়গার মধ্যে গোল্ডফিশ যতই চেষ্টা করি একদম খুব যত্ন নিলে বাঁচবে, না হলে ওই গড় আয়ু 20-22 কি বড় জোর 1 মাস। তো সেই জন্য কৌশিক বললো আর গোল্ডফিশ নিতে হবে না, খামোখা মাছগুলোকে কষ্ট দেওয়া হচ্ছে। তো এই মাছগুলোর কী নাম জানা নেই, তো এখন এই মাছগুলোই নিয়ে এলাম। দিয়ে তারপরে বাড়ি এসে না রুটি করছিলাম, করতে শেষে রুটি, মানে শেষে 2 না 3টে রুটি বাকি ছিল। তারপর থেকে এত শরীর খারাপ লাগছে, আমি আর কিচ্ছু করতে পারছি না। আমার যা খাবার ছিল কৌশিককে বললাম তুমি খেয়ে নাও, নাহলে আমার ফেলে দিতে হবে। আমি ঠিক এই কটা ভাত খেয়েছি আর 2টো জিলিপি, এটাই আমার ডিনার হয়ে গেছে। এখন জাস্ট আমি শুতে পারলে বাঁচি। আজকে আমার নাইট স্কিন কেয়ার বাড়ি গেছে। আমি খুব কষ্টে কথাগুলো বলছি, আমার এত শরীরটা খারাপ লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম, ভেবেছিলাম আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, নাইট স্কিন কেয়ারটা শেয়ার করবো, কিন্তু আজকে আর শরীর দিচ্ছে না। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।